নমস্কার, আমি নরেন। আপনারা দেখছেন ফাইন্যান্স উইথ নরেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওর টপিক হলো প্রাইস টু বুক ভ্যালু রেশিও। প্রাইস টু বুক ভ্যালু রেশিওর একটা নাম হলো পিবি রেশিও। প্রাইস টু বুক ভ্যালু রেশিওতে দুটো কম্পোনেন্ট আছে। প্রথমটা হলো শেয়ার প্রাইস, দ্বিতীয়টা হলো বুক ভ্যালু। বুক ভ্যালু মানে কোনো কোম্পানির সব অ্যাসেট বিক্রি করার পর কোম্পানি যারা পাওনাদার তাদের দেনা মেটানোর পর কোম্পানির কাছে যে টাকাটা থাকে সেটাকেই বুক ভ্যালু বলে। প্রাইস টু বুক ভ্যালু রেশিওর মাধ্যমে বোঝা যায় কোনো কোম্পানি বুক ভ্যালুর থেকে কোম্পানিটার শেয়ার প্রাইস কত গুণ প্রিমিয়ামে ট্রেড করছে। প্রাইসটা আমরা বিএসসি এনএসসির ওয়েবসাইট থেকে পেয়ে যাব। বুক ভ্যালুটা আমাদের ব্যালেন্স শিট থেকে বের করতে হবে। বুক ভ্যালুর ফর্মুলা হলো টোটাল অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস মাইনাস ইনট্যাঞ্জিবল অ্যাসেট। বুক ভ্যালু পার শেয়ারের ফর্মুলা হচ্ছে বুক ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। বুক ভ্যালুটা আমরা স্কিনার.in থেকে পেয়ে যাব। যদি না দেওয়া থাকে স্কিনার.in এ অ্যাড রেশিও টেবিলে গিয়ে আমাদের বুক ভ্যালুটা সার্চ করতে হবে, তারপরে অ্যাড করলে বুক ভ্যালুটা আমরা দেখতে পাবো। প্রাইস টু বুক ভ্যালু রেশিও দুটো ফর্মুলা আছে। প্রথম ফর্মুলাটা হলো শেয়ার প্রাইস ডিভাইডেড বাই বুক ভ্যালু পার শেয়ার। প্রাইস টু বুক ভ্যালুর দ্বিতীয় ফর্মুলাটা হলো মার্কেট ক্যাপ ডিভাইডেড বাই বুক ভ্যালু ইকুইটি। বুক ভ্যালু ইকুইটি মানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ। এশিয়ান পেইন্টের প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা ক্যালকুলেশন করা যাক। এশিয়ান পেইন্টের শেয়ার প্রাইস হচ্ছে 2996 টাকা করে এবং এশিয়ান পেইন্টের বুক ভ্যালু পার শেয়ার হচ্ছে 195 টাকা করে। তার মানে এশিয়ান পেইন্টের প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা হচ্ছে 15.36 টাইমস। এবার সেকেন্ড ফর্মুলার মাধ্যমে প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা ক্যালকুলেশন করা যাক। আমরা প্রথম ফর্মুলায় বুক ভ্যালু পার শেয়ারটা নিয়েছি, দ্বিতীয় ফর্মুলায় আমরা টোটাল বুক ভ্যালুটা আর কি নেবো, মানে ইকুইটি ক্যাপিটালের সঙ্গে রিজার্ভটা যোগ করবো আর তাহলে আমাদের টোটাল বুক ভ্যালুটা এসে যাবে। এশিয়ান পেইন্টের মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 2,87,399 কোটি টাকা। এশিয়ান পেইন্টের বুক ভ্যালু হচ্ছে 18,728 কোটি টাকা। তার মানে এশিয়ান পেইন্টের প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা সেকেন্ড ফর্মুলার মাধ্যমে 15.34 টাইমস। বুক ভ্যালু ইকুইটির আরো তিনটে নাম আছে। প্রথমটা হলো টোটাল ইকুইটি, দ্বিতীয়টা হলো নেট ওয়ার্থ, তৃতীয়টা হলো শেয়ার হোল্ডার ইকুইটি। বুক ভ্যালুর থেকে প্রিমিয়ামে ট্রেড করছে কেন এশিয়ান পেইন্ট? কোম্পানির ফিউচার গ্রোথ নিয়ে যদি পারসেপশন ভালো থাকে তাই ইনভেস্টাররা বেশি টাকা দিতে রাজি আছে, বুক ভ্যালুর থেকে প্রিমিয়ামে ট্রেড করতে পারে। ইনটেনজিবল অ্যাসেটগুলো বুক ভ্যালু ক্যালকুলেশনের সময় নেওয়া হয় না। ইনটেনজিবল অ্যাসেটগুলো হলো ব্র্যান্ড, টেকনোলজি, কপিরাইট, এমপ্লয়, লিডারশিপ, স্ট্র্যাটেজি, মার্কেট শেয়ার, এগুলোর একটা ভ্যালু আছে। এগুলো যখন বুক ভ্যালু ক্যালকুলেশন করা হয় তখন আর কি এগুলো কনসিডার করা হয় না। প্রথম কোয়ার্টারের পর থেকে আমাদের বুক ভ্যালুটা ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হবে, কারণ ব্যালেন্স শিট একবার তৈরি হয় কিন্তু প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট প্রত্যেক 3 মাস অন্তর তৈরি হয়। এর ফলে বুক ভ্যালুটা চেঞ্জ হয়। ধরা যাক এশিয়ান পেইন্ট জুন মাসে 2024 সালে প্রফিট করেছে 1300 কোটি টাকা এবং এ থেকে 300 কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছে। এটার জন্য আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। মার্চের 2024 সালে এশিয়ান পেইন্টের কাছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল 96 কোটি টাকা এবং 18,632 কোটি টাকা রিজার্ভ ছিল। এর সঙ্গে আমাদের নেট প্রফিটটা অ্যাড করতে হবে 1300 কোটি টাকা এবং যেটা ডিভিডেন্ড দিয়েছে 300 কোটি টাকা সেটাকে লেস করতে হবে। তার মানে এশিয়ান পেইন্টের জুন মাসে 2024 সালের শেষে বুক ভ্যালু হলো 19,828 কোটি টাকা। যদি বুক ভ্যালু পার শেয়ার বের করতে হয় তাহলে নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার দিয়ে ডিভাইড করতে হবে। অ্যাসেট হেভি ইন্ডাস্ট্রি এবং ব্যাংক বা এনবিএফসি কে অ্যানালিসিস করার জন্য প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা খুবই একটা ইম্পর্টেন্ট রেশিও। অয়েল অ্যান্ড গ্যাস, ম্যানুফ্যাকচারিং, ইনফ্রাস্ট্রাকচার, রিয়েল এস্টেট এইসব কোম্পানিগুলোতে পিবি রেশিও লো হয়। এই প্রতিটা ইন্ডাস্ট্রি সিগলিক্যাল নেচারের হয়, তাই পি রেশিও এখানে কাজ করে না। সিগলিক্যাল কোম্পানিগুলোর প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা যখন কম হয় তখন পি রেশিওটা বেশি থাকে, কারণ আর্নিংটা কোম্পানি কমে যায়। সেই টাইমটাতেই সিগলিক্যাল কোম্পানিগুলোতে ইনভেস্ট করা উচিত। কনজিউমার কোম্পানি, সার্ভিস কোম্পানি, টেকনোলজি রিলেটেড কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা বেশি হয়। এইসব কোম্পানিগুলোকে অ্যানালিসিস করার জন্য প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা ইউজফুল রেশিও নয়। পিবি রেশিও সিমিলার ইন্ডাস্ট্রি কোম্পানিগুলোর মধ্যে তুলনা করতে হবে। আমরা এখানে পেন্ট ইন্ডাস্ট্রির পিবি রেশিও দেখতে পাচ্ছি। সবচেয়ে খারাপ পিবি রেশিও হচ্ছে পেন্ট ইন্ডাস্ট্রির নেরোল্যাক এবং শালিমার, কারণ দুজনেরই আরওই খুব কম। যদি কোনো কোম্পানির ডেট থাকে তাহলে পিবি রেশিওর ওপর ইম্প্যাক্ট পড়ে। যদি বেশি হয় কোম্পানিটার ডেট তাহলে পিবি রেশিও সাধারণত কম হয়। যদি কোনো কোম্পানির প্রফিট নেগেটিভ হয়ে থাকে মানে কোম্পানিটা লস করে, পি রেশিও বা আদার ভ্যালুয়েশন মেট্রিক যেগুলো আছে সেগুলো মিসলিড করতে পারে, তাই পিবি রেশিওটা দেখা উচিত। বুক ভ্যালু ক্যালকুলেশন করার সময় আমাদের দেখা উচিত কোম্পানির কাছে কি টাইপের অ্যাসেট আছে। অ্যাসেট দু রকমের হয় সাধারণত, অ্যাপ্রিসিয়েটেড নেচারের, ডেপ্রিসিয়েটেড নেচারের। অ্যাপ্রিসিয়েটেড নেচারের অ্যাসেটগুলো সময়ের সাথে সাথে ভ্যালু বাড়ে, যেমন ল্যান্ড, গোল্ড, ইনভেস্টমেন্ট। ডেপ্রিসিয়েটেড অ্যাসেট মানে সময়ের সাথে সাথে অ্যাসেটগুলোর দাম কমতে থাকবে আর কি, যেমন ভেহিকেল, বিল্ডিং, প্ল্যান্ট এন্ড মেশিনারি, কম্পিউটার। ব্যাংক বা এনবিএফসি কোম্পানির জন্য প্রাইস টু বুক ভ্যালু রেশিও সবচেয়ে ইম্পর্টেন্ট রেশিও। আরবিআই ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওর উপর ডিপেন্ড করে কোনো ব্যাংক টোটাল ইকুইটির উপর কতগুণ লিভারেজ নিতে পারে। পাবলিক সেক্টর ব্যাংকগুলোর ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও হচ্ছে 12%, কমার্শিয়াল ব্যাংকগুলোর ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও হচ্ছে 9%। তার মানে পাবলিক সেক্টর ব্যাংকগুলো 8.33 টাইম লিভারেজ নিতে পারে, কমার্শিয়াল ব্যাংক 11 টাইমস লিভারেজ নিতে পারে টোটাল ইকুইটির উপর। বুক ভ্যালু পার শেয়ার বলতে কোনো ব্যাংক বা এনবিএফসি শেয়ার হোল্ডার ইকুইটিটা কত স্পিডে কম্পাউন্ডিং হচ্ছে সেটাকেই বুক ভ্যালু বলে। আমরা স্ক্রিনে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। রিটার্ন অন ইকুইটি হচ্ছে 20%। ইয়ার অনেক ব্যাংকটার কাছে টোটাল ইকুইটি আছে 100 কোটি টাকা। আমরা এখানে অ্যাজাম্পশন নিচ্ছি ব্যাংকটা 9 গুণ লিভারেজ নিতে পারে, তাই
তাই ডিপোজিটার এবং বন্ড হোল্ডারদের থেকে 900 কোটি টাকা তুলেছে এবং ব্যাংকটা লোন দিয়েছে 1000 কোটি টাকা এবং ব্যাংকটার রিটার্ন অন ইকুইটি দেখতে পাচ্ছি 20% এবং ব্যাংকটা প্রফিট করেছে 20 কোটি টাকা। আমরা এখানে অ্যাজাম্পশন নিয়েছি এই ব্যাংকটা দ্বিতীয় বছরে কোনো ডিভিডেন্ড দেয় না এবং ব্যাংকটার কোনো লোন এনপিএ হয়নি, তাই 20 কোটি টাকাটাই টোটাল ইকুইটিতে অ্যাড হবে গিয়ে, তার মানে টোটাল ইকুইটিটা বেড়ে দাঁড়িয়েছে এখন 120 কোটি টাকা এবং 9 টাইমস যেহেতু লিভারেজ নিতে পারবে তাই জন্য ব্যাংকটা টোটাল বড়োইং করতে পারবে 1080 কোটি টাকা এবং ব্যাংকটা লোন দিয়েছে 1200 কোটি টাকা এবং ব্যাংকটার প্রফিট করেছে ইয়ারে 24 কোটি টাকা। তার মানে প্রথম বছরে ব্যাংকটার প্রফিট ছিল 20 কোটি টাকা, দ্বিতীয় বছরে ব্যাংকটার প্রফিট হয়েছে 24 কোটি টাকা। এটাই হচ্ছে ব্যাংক বিজনেসের বিউটি, যদি না কোনো লোন বা এনপিএ হয়। আশা করি বোঝা গেছে কিরমভাবে ব্যাংকের বুক ভ্যালুটা বাড়ে আর কি। ব্যাংক যদি ঠিকভাবে লোন দেয় সেই ব্যাংকের আরোই ভালো হয় সাধারণত এবং ব্যাংকের বুক ভ্যালুটাও বাড়তে থাকে। এই জন্য বাজাজ ফাইন্যান্স, চোলামন্ডলম ফাইন্যান্স, এইচডিএফসি ব্যাংক, এদের আমরা যদি বুক ভ্যালুটা দেখি সবসময় বাড়ছে। ব্যাংক বা এনবিএফসির অ্যাসেট কোয়ালিটির উপর অনেক কিছু ডিপেন্ড করে। যদি ব্যাংক বা এনবিএফসিটা এমন কোনো জায়গায় লোন দিয়ে থাকে সেখান থেকে লোন রিকভার করা যাবে না, এর ফলে ব্যাংকটার এনপিএ বেড়ে যাবে এবং এর জন্য ব্যাংকটাকে প্রভিশন ক্রিয়েট করতে হবে। এর ফলে প্রফিটের উপর ইম্প্যাক্ট আসবে। যদি প্রফিটের উপর ইম্প্যাক্ট হয় তাহলে ব্যাংকটার বুক ভ্যালুর উপরও ইম্প্যাক্ট আসবে, মানে বুক ভ্যালু কমতে শুরু করবে আস্তে আস্তে। বাজাজ ফাইন্যান্সের 10 বছর আগে বুক ভ্যালু ছিল 95 টাকা 70 পয়সা, এখন বাজাজ ফাইন্যান্সের বুক ভ্যালু হয়েছে 1234 টাকা। বাজাজ ফাইন্যান্সের বুক ভ্যালু 10 বছরে প্রায় 12 গুণের বেশি বেড়েছে। ঠিক তেমনই এইচডিএফসি ব্যাংকের 10 বছর আগে বুক ভ্যালু ছিল 126 টাকা পার শেয়ার, এখন এইচডিএফসি ব্যাংকের বুক ভ্যালু হয়েছে 519 টাকা পার শেয়ার। এইচডিএফসি ব্যাংকের বুক ভ্যালু প্রায় 4 টাইমসের বেশি বেড়েছে। ব্যাংক বা এনবিএফসি কোম্পানিকে অ্যানালিসিস করার সময় আমাদের দেখতে হবে বুক ভ্যালুটা ইনক্রিজ হচ্ছে কিনা এবং ব্যাংক বা এনবিএফসিটা রিটার্ন অন ইকুইটি যেন 15%-এর বেশি থাকে। যত বেশি আরোই হবে তত বেশি ব্যাংকটার প্রাইস টু বুক রেশিও ডিমান্ড করবে আর কি। ব্যাংক বা এনবিএফসির যদি বুক ভ্যালুটা বাড়তে না থাকে তাহলে ব্যাংক বা এনবিএফসিটার অ্যাসেট কোয়ালিটির কোনো প্রবলেম আছে। কোনো ব্যাংকের এনপিএ বেশি হলে কি অবস্থা হতে পারে এটা বোঝার জন্য আমরা ইয়েস ব্যাংকের ব্যালেন্স শিটটা দেখব। ইয়েস ব্যাংকের আমরা ব্যালেন্স শিটটা দেখতে পাচ্ছি 2018 সালে মার্চ মাসে ইয়েস ব্যাংকের ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল 461 কোটি টাকা। 2019 সালে যদি আমরা লক্ষ্য করি দেখবো কিনা যে ইকুইটি শেয়ার ক্যাপিটালটা বেড়ে দাঁড়িয়েছে 463 কোটি টাকা এবং রিজার্ভটা দাঁড়িয়েছে 26,424 কোটি টাকা। ইয়েস ব্যাংকের মার্চ মাসে 2020 সালে ইকুইটি শেয়ার ক্যাপিটাল হচ্ছে 2510 কোটি টাকা, মানে প্রায় 5 টাইমসেরও বেশি ইকুইটি শেয়ার ক্যাপিটালটা বেড়েছে। রিজার্ভটা আমরা যদি দেখি আবার রিজার্ভটা 26,424 কোটি টাকা থেকে 19,185 কোটি টাকা হয়ে গেছে। ইয়েস ব্যাংকে 10 বছর আগে বুক ভ্যালু ছিল 55 টাকা পার শেয়ার, এখন বুক ভ্যালু হয়েছে ইয়েস ব্যাংকে 13 টাকা 80 পয়সা পার শেয়ার এবং ইয়েস ব্যাংকের রিটার্ন অন ইকুইটি হচ্ছে 3.23। যদি ব্যাংকটার এনপিএ বেশি হতে থাকে ব্যাংকটাকে বেশি পরিমাণে ইকুইটি রেজ করতে হবে এবং ইকুইটি রেজ করার ফলে ব্যাংকটার যারা পুরনো শেয়ার হোল্ডার থাকবে তাদের উপর ইম্প্যাক্ট পড়বে, তাদের আর্নিং পার শেয়ারটা কমে যাবে, এর ফলে শেয়ার প্রাইসটার দামও কমতে থাকবে, যেটা ইয়েস ব্যাংকের ক্ষেত্রে হয়েছে আর কি। রিটার্ন অন ইকুইটিকে যদি রিটার্ন অন অ্যাসেট দিয়ে ডিভাইড করা হয় তাহলে ব্যাংক বা এনবিএফসি কত গুণ লিভারেজ নিয়েছে জানা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি এইচডিএফসি ব্যাংকের রিটার্ন অন ইকুইটি হচ্ছে 22.1 এবং এইচডিএফসি ব্যাংকের রিটার্ন অন অ্যাসেট হচ্ছে 2.59, মানে এইচডিএফসি ব্যাংকের লিভারেজ হচ্ছে 8.53 টাইমস। ব্যাংক বা এনবিএফসির কাছে আমরা যে টাকাটা ডিপোজিট করি সেটা তাদের কাছে লায়াবিলিটিস, ব্যাংক বা এনবিএফসি যে টাকাটা বাজারে লোন দেয় সেটা হচ্ছে তাদের কাছে অ্যাসেট। রিটার্ন অন অ্যাসেটটা তাই চেক করা দরকার ব্যাংক বা এনবিএফসির ক্ষেত্রে। রিটার্ন অন অ্যাসেট যদি ব্যাংকটার বেশি থাকে এর মানে ব্যাংকটার প্রফিটেবিলিটি এবং অপারেশনাল এফিসিয়েন্সি ভালো আর কি। রিটার্ন অন অ্যাসেটের ফর্মুলা হচ্ছে নেট প্রফিট ডিভাইড বাই টোটাল অ্যাসেট। ব্যাংকের ক্ষেত্রে যদি রিটার্ন অন অ্যাসেটটা 2%-এর ওপরে হয় তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড মনে করা হয়। এনবিএফসির ক্ষেত্রে 3% বা 3%-এর ওপর যদি রিটার্ন অন অ্যাসেটটা হয় তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড মনে করা হয়।